আজকের ভিডিওতে আমরা আধানের প্রকৃতি, আধানের ফর্মুলা আর আধানের ধর্ম সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আধানের প্রকৃতি। তোমরা সবাই জানো যে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আধানকে দুটো ভাগে ভাগ করেছেন, ধনাত্মক আধান বা পজিটিভ আধান আর নেগেটিভ আধান বা হচ্ছে ঋণাত্মক আধান। এর কোনো বিশেষ কারণ বা কিছু ছিল না, তিনি প্রথম থেকে এই নামেই আধানকে ভাগ করেছিলেন। তখন থেকে পজিটিভ নেগেটিভ এই দুই প্রকার আধানই থেকে গেছে। এবার এটাও তোমরা জানো, ক্লাস 8 হয়তো পড়েছো, যে সমতরিৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত বা ভিন্ন জায়গায় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। এবার আধানের একক, আধানের এসআই একক হচ্ছে কুলম। এবার আমাদের নিউমেরিক্যাল সলভ করার জন্য কিছু কিছু ছোট একক সম্বন্ধে জানতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে যে সমস্ত একক আসবে সবগুলো সাধারণভাবে এসআই এককই আসবে, আর সেই জন্য কতগুলো ছোট একক তোমাদের মনে রাখতে হবে। যেমন 1 mc মিলিকুলম। মিলিকুলম মানে হচ্ছে 10⁻³ কুলম, কারণ 1 মিলি মানে 10⁻³ 1 মিউসি মানে মাইক্রোকুলম মানে 10⁻⁶ কুলম, কারণ মিউ মানে হচ্ছে 10⁻⁶। আর 1 ন্যানোকুলম ইকুয়াল টু 10⁻⁹ কুলম, কারণ ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। এবার যদি সিজিএস ইউনিট দেখি, সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম। 1 ইএসইউ সমান সমান কত? 3.335 × 10⁻⁻10 কুলম। এই এককটা মানে 1 ইএসইউ কে আবার ফ্র্যাঙ্কলিনও বলা হয়। এটা কিন্তু আধানের একটা অন্যতম ছোট একক, কিন্তু আধানের সব থেকে ছোট একক বলতে গেলে একটা ইলেকট্রনের আধান হবে 1.6 × 10⁻⁹ কুলম। কিন্তু যদি সিজিএস এ সব থেকে ছোট একক বলতে হয় তাহলে এটা কিন্তু ইএসইউ বা স্ট্যাট কুলম বা এটাকে ফ্র্যাঙ্কলিনও বলা হয়। এই টার্মগুলো মনে রাখবে। এবার এটাও জানো যে আধানের এসআই আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এটা আধানের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। এবার আধানের সব থেকে বড় একক কি? আধানের সব থেকে বড় একক হচ্ছে ফ্যারাডে, যেটাকে এমনি সাধারণভাবে ফ্যারাড বলেও আমরা বলতে পারি। তো 1 ফ্যারাডে বা 1 ফ্যারাড মানে হচ্ছে আসলে 96,495 কুলম, যেটাকে রাউন্ড ফিগারে 96,500 বলতে পারি। এছাড়া এই দুটো ছাড়া অর্থাৎ এসআই আর সিজিএস ছাড়া আধানে আর একটা ইলেকট্রোম্যাগনেটিক একক আছে বা ইএমইউ একক আছে, বা ইলেকট্রোম্যাগনেটিক এর সিরিয়াস পদ্ধতিতে একটা একক ধরা হয়। যদি এগুলোর ব্যবহার আমরা খুব কমই করব, তাও জেনে রাখতে হবে। 1 কুলম বা সংক্ষেপে এবিসি আর ইএমইউ এটা একই জিনিস। তো এদের মধ্যে সম্পর্ক কি? 1 কুলম সমান সমান 1/10 এবিসি মানে 1 কুলম সমান সমান 1/10 ইএমইউ, অর্থাৎ এবিসি বা 1 কুলম আর ইএমইউ একই একককে বোঝায়। এবার আধানের মাত্রা, আধানের মাত্রা আমরা কোথা থেকে পাবো? তোমরা ক্লাস 10 এ পড়ে এসছো যে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান সমান Q/T, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা I। সেখান থেকে পেলাম Q = IT। এবার আধানের মাত্রা কি হবে? স্মল I এর মাত্রা ক্যাপিটাল I আর স্মল t এর মাত্রা ক্যাপিটাল T। বা এটাকে এইভাবে লিখতে পারি ml0 T × I বা I × T। আবার এখান থেকে যেটা পাচ্ছি Q = IT, এখান থেকে আবার এটা আমরা লিখতে পারি 1 কুলম সমান সমান 1 অ্যাম্পিয়ার × 1 T বা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড সময়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে যে আধানের পরিমাণ তাকে 1 কুলম, এরকম বলতে পারি আমরা সংখ্যা। এবার আধানের আমরা ধর্ম সম্বন্ধে পড়বো পরপর। তো আধানের ধর্ম পড়ার জন্য আমাদের খুব বেসিক 3টা জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে নিউট্রাল বডি, মানে হচ্ছে নিস্তড়িত বডি। তো নিউট্রাল বা নিস্তড়িত বডি বলতে কি বুঝবো? নিস্তড়িত বডি মানে তার মধ্যে যে ইলেকট্রন প্রোটন নেই তা কিন্তু নয়। নিস্তড়িত বডি বস্তু বা নিউট্রাল বডি মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যক আছে, অর্থাৎ যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। এবার পজিটিভ বা বডি মানে কি? পজিটিভ মানে কি তার মধ্যে শুধু প্রোটনই আছে? না, পজিটিভ বডি মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তো যখন আমরা পজিটিভ বডি বা হচ্ছে কোনো ধনাত্মক আধানে আহিত বস্তু শুনবো, তার মানে হচ্ছে সেই বস্তুতে ইলেকট্রনের ঘাটতি আছে কার তুলনায়? প্রোটনের তুলনায়। বা ওটাকে উল্টোভাবে বলতে পারি যে প্রোটন ইলেকট্রনের তুলনায় বেশি আছে। আর যদি বলি যে নেগেটিভ বডি বা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত বস্তু, এর মানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য আছে বা ইলেকট্রন এক্সেস আছে কার তুলনায়? প্রোটনের তুলনায়। সেই জন্য এটাকে আমরা বলছি নেগেটিভ বডি। তো নেগেটিভ বডি মানে প্রোটন নেই তেমন কিন্তু ধারণা ভুল। নেগেটিভ বডি বা ঋণাত্মক আধানে আহিত বস্তু মানে হচ্ছে সেই বস্তুতে ইলেকট্রনের আধিক্য আছে বা ইলেকট্রনের পরিমাণ বেশি আছে কার তুলনায়?
না প্রোটনের তুলনায়। এগুলো একদম বেসিক জিনিস, তোমরা হয়তো জানো, তো এগুলো আরেকবার তোমাদের জানিয়ে দেওয়া দরকার, কারণ এই টার্মগুলো আমরা বারবার পড়বো। এবার আধানের ধর্ম সম্বন্ধে পড়বো আমরা। তো আধানের প্রথম ধর্ম হচ্ছে আধান রূপান্তরযোগ্য বা আধান ট্রান্সফারেবল, অর্থাৎ আধানকে আমরা এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করতে পারি। এবার কিভাবে রূপান্তর করতে পারি বা তার ফলে কি পরিবর্তন হবে সেটা দেখো। ধরে নিচ্ছি এ এবং বি দুটো কি ধরনের বস্তু, দুটো নিউট্রাল বডি বা নিস্তড়িত বস্তু। এবার ধরলাম এ থেকে বি বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবার কিভাবে হচ্ছে সেটা আমরা যখন চার্জিং মেথড পড়বো সেখানে আমরা পড়বো যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এখন শুধু ধরে নিচ্ছি যে এ আর বি দুটোই হচ্ছে নিস্তড়িত বস্তু। এবার এ বস্তু থেকে বি বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তো তার ফলে কি হবে এই বস্তুতে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হবে। তার ফলে এই বস্তুটা কি হয়ে যাবে, পজিটিভলি চার্জ বা ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। আর যেহেতু বি বস্তুতে ইলেকট্রন যাচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, তার ফলে কি হবে, বি বস্তুতে ইলেকট্রনের আধিক্য হবে বা বি বস্তুতে ইলেকট্রনের একটা এক্সেস দেখা যাবে। তার ফলে বি বস্তুটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক আধানে আহিত। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এ বস্তু থেকে ইলেকট্রন যাচ্ছে, তো তার ফলে কি হবে, এ বস্তুর ভর কি হবে, কিছু না কিছু কিন্তু কমবে। কারণ ইলেকট্রনের চার্জ আমরা পড়েছি 9.1, ইলেকট্রনের ভর আমরা পড়েছি, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তো এটা যদিও খুবই কম, কিন্তু এটাকে আমি যে একদম শূন্য ধরবো তেমন কিন্তু নয়। অর্থাৎ একটা বস্তু থেকে অন্য বস্তুতে যদি একটাও ইলেকট্রন ট্রান্সফার হয়, তাহলে ভরটা কিন্তু খুব সামান্য হলেও কমবে না, এরকম কিন্তু বলতে পারবো না। তো তার ফলে যেহেতু এই বস্তু থেকে ইলেকট্রনের ঘাট বেরিয়ে যাচ্ছে, সেজন্য এই বস্তুর ভর কি হবে, ভর কমবে খুব সামান্য হলেও। এবার যদি ধরে নিই প্রথমে এই বস্তুর ভর ছিল এম এ, এখন নতুন ভর কি হবে, এই বস্তুর নতুন ভর যদি এম এ ড্যাশ ধরি, তো এম এ ড্যাশ কি হবে, আগে যা ভর ছিল মাইনাস ডেল্টা এম এ। ডেল্টা এম এ কি, ডেল্টা এম এ হচ্ছে যে পরিমাণ ভর কমে গেল। কারণ আমরা ডেল্টা কখন ইউজ করি, খুব ক্ষুদ্র বোঝাতে। তো যেহেতু ইলেকট্রনের ভর খুব ক্ষুদ্র, সেজন্য আমি এখানে ডেল্টা ইউজ করেছি। তো এই ডেল্টা এম এ পরিমাণ ভর কমে গেল, তার ফলে নতুন ভর হলো এম এ ড্যাশ। এবার ডেল্টা এম এ কার সঙ্গে সমান হবে, যতগুলো ইলেকট্রন গেল ইনটু ইলেকট্রনের ভর। এন সমান সমান হচ্ছে রূপান্তরিত ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ যতগুলো ইলেকট্রন এই বডি থেকে ট্রান্সফার হলো সেই সংখ্যাটাই হচ্ছে এন। আর ই কি, ই আমরা জানি ইলেকট্রনের এমই হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। এবার বি বস্তুতে আসি। বি বস্তু যেহেতু ইলেকট্রন গেইন করছে, তার ফলে বি বস্তুর কি হবে, ভর বাড়বে। অবশ্যই বি বস্তুর ভর বাড়বে, খুব সামান্য হলেও। কি পরিমাণ বাড়বে, যে ধরে নিই আগে বি বস্তুর ভর ছিল এম বি, মাস অফ বি, এখন নতুন ভর যদি ধরে নিই এম বি ড্যাশ, তাহলে নতুন ভর কত হবে, আগে যা ভর ছিল এম বি প্লাস ডেল্টা এম বি। ডেল্টা এম বি মানে হচ্ছে আগের তুলনায় খুব সামান্য পরিমাণ ভর বাড়বে। এবার ডেল্টা এম বির মান কত হবে, ডেল্টা এম বির মান যেমন ডেল্টা এম বি পেলাম, একই রকম হবে n ইন্টু এম বি, n ইন্টু এম। যেখানে n কি, যেখানে n হচ্ছে সেম, বি যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো সেটা, আর ই এর মানটাও সেম গ্রহণযোগ্য। n হচ্ছে বি বস্তুটা যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো সেটা, অর্থাৎ গ্রহণযোগ্য ইলেকট্রনের সংখ্যা, বা বলতে পারি গৃহীত ইলেকট্রনের সংখ্যা, তাহলে ভাষাটা বেশি ভালো হবে, গৃহীত ইলেকট্রনের সংখ্যা। এবার যেহেতু এই বস্তু থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে, বি বস্তু ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করবে। সেই জন্য এখানে যে এন, অর্থাৎ যতগুলো রূপান্তরিত হয়েছে এ বস্তু থেকে, আর বি বস্তু যতগুলো গৃহীত হয়েছে সেটা কিন্তু সমান হবে। সেই জন্য বলছি এন এই নাম্বারটা দুই ক্ষেত্রে সমান হবে। আর এমিটা কি, এমিটা হচ্ছে ইলেকট্রনের আধান, যেটাও কি হবে এর সঙ্গে সমান, ইলেকট্রনের ভর যেটা হচ্ছে এই বাম দিকে যে এমি আছে তার সঙ্গে সমান হবে, কারণ ইলেকট্রনের ভর সবসময়
একই হয়। এবার এবার যদি বলি যে এ বস্তু তো পজিটিভলি চার্জ হয়ে গেছে আর বি বস্তু নেগেটিভলি চার্জ হয়ে গেছে, ঠিক আছে, এ বস্তু পজিটিভলি চার্জ হয়ে গেছে এর ফলে, আর বি বস্তু নেগেটিভলি চার্জ হয়ে গেছে। এবার আমি যদি জিজ্ঞেস করি যে এ বস্তুর আধান কত, তাহলে তার উত্তর কি হবে, এ বস্তুর আধান কখন ইলেকট্রন ট্রান্সফার হওয়ার পর ফাইনাল আধান কত হবে, কিউ ইকুয়াল টু প্লাস এন ই, যেখানে এনটা কি, এনটা যা ছিল সেম, অর্থাৎ রূপান্তরিত ইলেকট্রনের সংখ্যা সেম, এটা কি, এটা হচ্ছে কিন্তু ইলেকট্রনের আধান, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার যেহেতু বি বস্তু কিছু ইলেকট্রন গ্রহণ করলো, তার ফলে বি বস্তুর নতুন আধান কত হবে, বা বি বস্তুর ফাইনাল আধান কত হবে, বি বস্তুর আধানকে যদি আমি কিউ বলি তো কিউ ইকুয়াল টু কত হবে, মাইনাস এন। এখানে মাইনাস কেন হলো, যেহেতু বি বস্তু ইলেকট্রন গ্রহণ করছে সেজন্য মাইনাস হলো, যেহেতু এই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে সেজন্য প্লাস হলো। এবার এর মানও কিন্তু সেম হবে, এন ই, এন এর মান কত, বি যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, আর ই এর মান কত, ইলেকট্রনের চার্জ। এইভাবে আমরা আধান যে ট্রান্সফার হচ্ছে সেটা তো বুঝলে, এবার কতটা ট্রান্সফার হচ্ছে তার ফলে ভরের কি চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা এখানটায় বুঝতে পারবো। তো তার জন্য হচ্ছে এই দুটো সূত্র মনে রাখতে হবে, নতুন আধান আর এই বস্তুর আর ফাইনাল আধান, যে জন্য এটা মনে রাখতে পারবো। এখানে কিন্তু এইটা একই হচ্ছে, কারণ এই বস্তু থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বি বস্তু ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করছে। তো এই পুরো জিনিসটা আমি শর্টে একবার বলে দিচ্ছি। আধানকে আমরা এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করতে পারি, কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা প্রসেসটা এর পরে পড়বো এই চ্যাপ্টারেই। এখন ধরে নাও যে এ আর বি দুটো নিউট্রাল বস্তু বা নিস্তড়িত বস্তু আছে, এ বস্তু থেকে বি বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, বা এখন ধরে নিতে পারো যে এ বস্তুতে ইলেকট্রন বেশি আছে, এরকম ধরে নাও এখন। এবার তার ফলে এ বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হবে, বি বস্তুতে ইলেকট্রনের আধিক্য হবে। এ বস্তু থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে বি বস্তু ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করবে, তার ফলে এ বস্তুটা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত হয়ে যাবে, বি বস্তুটা ঋণাত্মক আধান যুক্ত হয়ে যাবে। যেহেতু এ বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে তার এর ভর কমবে, বি বস্তুর ভর বাড়বে। কি পরিমাণ কমবে, আগে যত ভর ছিল এম এ, সেখান থেকে খুব ক্ষুদ্র পরিমাণ ডেল্টা এম এ। বি বস্তুর ভর কতটা বাড়বে, আগে যতটা ভর ছিল এম বি, তার সঙ্গে খুব ক্ষুদ্র পরিমাণ অর্থাৎ ডেল্টা এম বি পরিমাণ ভর বৃদ্ধি পাবে। এবার এই ডেল্টা এম এ বা ডেল্টা এম বি এর দুটো সূত্র কিন্তু মানটা কিন্তু একই হবে, তার কারণ এ থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়েছে এন সংখ্যক, বি ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, আর যেহেতু ইলেকট্রনের ভরটা সমান সেই জন্য এন ইন্টু এম এ দুটো কিন্তু দুই ক্ষেত্রে একই হবে। আর এর ফলে এই বস্তু নতুন আধান কত হবে, ধনাত্মক আধান হবে, ওই জন্য প্লাস এন ই। এনটা কি, যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আর এটা কি ইলেকট্রনের আধান। আর বি বস্তুর ক্ষেত্রে একই রকম, নতুন আধান কত হবে, মাইনাস এন ই। মাইনাস কেন, যেহেতু বি বস্তু ইলেকট্রন গ্রহণ করেছে। এনটা কি, ইলেকট্রনের সংখ্যা, আর ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এইভাবে আমরা আধান রূপান্তরের ফলে নতুন আধান কত হবে সেটাও কেমন ক্যালকুলেট করতে পারবো, ঠিক তেমনি ভাবে ভরের কি পরিবর্তন হচ্ছে সেটাও ক্যালকুলেট করতে পারবো। আমরা আধানের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা আধানের একটাই ধর্ম পড়েছি, যে আধানকে কিভাবে রূপান্তর করা যায় এবং তার ফলে ভরের কি পরিবর্তন হয়, বা নতুন আধান কত হয়, কিভাবে সেগুলো ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে আমরা জেনেছি। এবার আধানের বাকি ধর্মগুলো আমরা একে একে জানবো। তো আধানের দ্বিতীয় ধর্ম হচ্ছে, প্রথম ধর্ম তো পড়ে নিয়েছি আমরা, আধানের রূপান্তরকরণ। দ্বিতীয় ধর্ম বলতে পারি আমরা আধানের যোগ বা অ্যাডিটিভিটি অফ ইলেকট্রিক চার্জ। তো যদি কোনো সংস্থার মধ্যে অনেক অসংখ্য আধান থাকে, তাদের আমরা কিভাবে যোগ করব বা কিভাবে হিসেব করব। তো খুবই সহজ পদ্ধতি, মনে রাখতে হবে যে আধান একটা স্কেলার রাশি, আধান একটা স্কেলার রাশি। তো সেই জন্য স্কেলার রাশির ক্ষেত্রে কি প্রযোজ্য, সাধারণ বীজগণিতের যোগ বিয়োগের নিয়ম প্রযোজ্য। তো সেই জন্য আমরা আধানকে বীজগাণিতিক যোগ বিয়োগ যেভাবে করি সেইভাবেই আমরা যোগ করতে পারবো। তো ধরে নিচ্ছি এটা একটা আধান, এটা একটা সংস্থা যার আধান আমি র্যান্ডাম একটা ধরে নিচ্ছি, ধরলাম -6 কুলম প্লাস 10 কুলম -3 কুলম। তো ধরলাম এটা একটা সংস্থা যাতে কি কি আধান আছে, -6 কুলম একটা আধান আছে, প্লাস 10 কুলম একটা আধান আছে, -3 কুলম একটা আধান আছে। তো এই যে সংস্থা, এই সংস্থার মোট আধান, সংস্থার মোট আধান কত হবে আমরা কিভাবে হিসেব করব। যেহেতু আধান একটা স্কেলার রাশি সেই জন্য সাধারণ বীজগণিতিক নিয়মে যোগ করলে যা হবে সেভাবে আমরা আধানের যোগ করতে পারবো। তো
এই সংস্থার মোট আধান কত হবে? -3 -6 -9 +1 মানে +1 কুলম্ব। কিভাবে? সাধারণ বীজগাণিতিক নিয়মে কিন্তু আমরা আধানের যোগ বিয়োগ করতে পারবো। এবার তারপরে সবথেকে ইম্পর্টেন্ট কোয়ান্টাইজেশন অফ চার্জ, বা বাংলায় বললে আধানের সংরক্ষণ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা ক্লাস 10এও কিছুটা পড়েছো। তো এর মূল বক্তব্য কি সেটাকে দেখে নি। এর মূল বক্তব্য হচ্ছে কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের সরল গুণিতক, এবং কোনো আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হতে পারে না। সর্বদা কেমন হবে? ইলেকট্রনের আধানের সরল গুণিতকই হবে। তো এটা আমরা কিভাবে বলতে পারি বা কেন বলতে পারি? তো তার আগে একটা উদাহরণের মাধ্যমে এটা ভাবো, যে ভেবে নাও যে তুমি একটা অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করতে গিয়েছো। এবার সেখানে অলরেডি একটা ব্যাচের খাওয়া দাওয়া চলছে। এবার তোমাকে বলা হলো যে ব্যাচে মোট কতজন খাচ্ছে। তো এবার তুমি সেটা হিসেব করতে গিয়ে দেখলে হয়তো 50 জন বড় মানুষ আছে প্লাস 7 জন ছোট বাচ্চা আছে। এবার তুমি যখন হিসেব করবে তখন তুমি কত বলবে? 50 জন বড় মানুষের জন্য 50 আর 7 জন বাচ্চার জন্য হাফ হাফ করে 3.5, এরকম বলবে কি কখনো? যে একটা বাচ্চাকে আমরা হাফ ধরে নিব, বা একটা বাচ্চাকে আমরা 0.75 ভাগ ধরে নিব, এরকম কখনো বলবে কি? যে 50 জন মোট ছিল বড়, আর 7টা বাচ্চার জন্য 3.5 ধরে নিচ্ছি, দিয়ে বলবো 50 জন আর 3.5 জন মানে 53 জন, এরকম কখনো তুমি বলবে কি? তুমি কখনো এরকম বলবেন। তার কারণ এখানে আমরা কি হিসাবে এটা পরিমাপ করছি? এখানে সব থেকে ছোট ইউনিট হচ্ছে একজন মানুষ। সে মানুষটা বাচ্চা হোক, বড় হোক, বুড়ো হোক, যেমনই হোক, আমরা যখনই ধরবো টোটালটা হিসাব করবো, তখন আমরা ছোট বড় যেমনই হোক না কেন আমরা একজন মাথা বা একজন মানুষ হিসাবে ধরে নেব। তো এখানে তোমার হিসেব কত হবে? 57 হবে। তার কারণ হচ্ছে যে ছোট বড় যাই হোক না কেন, আমরা এখানে যেহেতু সব থেকে ছোট পরিমাপের একক কি? একজন মানুষ। সে মানুষটা ছোট বড় যাই হোক না কেন, আমরা তাকে সবসময় একটা ইউনিট হিসাবে ধরে নিব, কারণ এখানে ইউনিটটা কি হচ্ছে? একজন মানুষ। তো তেমনি ভাবে তো এখানে তুমি কত বলবে? তার মানে 57 বলবে। ছোটর জন্য অর্ধেক, বড়র জন্য ফুল, এরকম কোনো নিয়ম নেই। তো ঠিক তেমনি ভাবে ইলেকট্রন যখন একটা বস্তু থেকে অন্য বস্তুতে যাবে, সেটা কিন্তু কখনোই অর্ধেক ইলেকট্রন যাচ্ছে, 2.5টা ইলেকট্রন যাচ্ছে, 3.5টা ইলেকট্রন যাচ্ছে, এরকম কিন্তু কখনোই হবে না। হয় একটা ইলেকট্রন পুরো যাবে বা ইলেকট্রন যাবে না, এরকম হবে। আচ্ছা, আরো সহজ করে বুঝি, যে যেমন লেখা আছে যে কোনো আহিত বস্তুর আধান। এবার আহিত বস্তু মানে আমরা কি বলেছিলাম? আহিত বস্তু কিভাবে হতে পারে? আহিত বস্তু মানেই হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত। এবার ধনাত্মক আধানগ্রস্ত হলে কি হতে হবে? সেখান থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যেতে হবে। আর ঋণাত্মক আধানগ্রস্ত হলে কি হতে হবে? সেই বস্তুতে কিছু ইলেকট্রন চলে আসতে হবে। এবার এই যে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন যাওয়া, ইলেকট্রন বর্জন করার ফলে বা ইলেকট্রন গ্রহণ করার ফলেই কোনো বস্তু আহিত হতে পারে, তাই তো? তো এবার ইলেকট্রন যে গৃহীত বা বর্জিত হচ্ছে, সেই সংখ্যাটা কত হতে পারে? তো আমরা জানি যে সব থেকে ছোট আধানের মান কত, বা সব থেকে ক্ষুদ্রতম আধানের মান কত? সব থেকে ক্ষুদ্র আধান হচ্ছে ইলেকট্রনের আধান, 1.602 × 10⁻⁻19 কুলম্ব। আধানের মান এর থেকে কম হতে পারে না। তো যেহেতু আধান গ্রহণ বা বর্জন করার ফলেই কোনো বস্তু আহিত হচ্ছে, তো সেই জন্য কোনো বস্তু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে বা কোনো বস্তুতে যখন ইলেকট্রন গৃহীত হবে, সেটা কত হবে? সেটা সবসময় ইলেকট্রনের কোনো সরল গুণিতকই হবে। অর্থাৎ হয় 5টা ইলেকট্রন যাচ্ছে, 6টা ইলেকট্রন যাচ্ছে, বা 5টা ইলেকট্রন গ্রহণ করছে বা 6টা ইলেকট্রন বর্জন করছে, এরকম হবে। কিন্তু কখনো অর্ধেকটা ইলেকট্রন, 3.5টা ইলেকট্রন গৃহীত বা বর্জিত হচ্ছে, এরকম কখনো সম্ভব নয়। কারণ এই একটা ইলেকট্রনের আধানকেই আমরা কিন্তু বলে নিই 1 ইউনিট। এই একটা ইলেকট্রনের আধানকেই আমরা 1 ইউনিট হিসেবে ধরে নিই। ঠিক যেমনি ভাবে তুমি বিয়ে বাড়িতে কাউন্ট করার সময় অর্ধেক বাচ্চার জন্য অর্ধেক ধরবে না, বড়র জন্য ফুল ধরবে না, তেমনি ভাবে ইলেকট্রন যদি গৃহীত বা বর্জিত হয়, আমরা সবসময় 1 ইউনিট হিসেবে ধরে নিব। অর্থাৎ 10টা ইলেকট্রন গেলে 10ই ধরবো আমরা, কখনো 9.5, 9.75 এরকম কখনো ধরতে পারবো না। তো এটাই হচ্ছে আধানের কোয়ান্টায়নের মূল কথা। এবার এই তথ্য থেকে আমরা কি করতে পারি? কোনো বস্তুতে কতগুলো ইলেকট্রন গৃহীত বা বর্জিত হবে সেটা আমরা বের করতে পারি। তো এবার যদি কোনো বস্তু
ইলেকট্রন বর্জন করে তাহলে তার আধান কত হবে? ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে, আর বর্জন করলে কি হয়ে যাবে? প্লাস এন হয়ে যাবে। যেখানে এন কি? যেখানে এন হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে আরম্ভ করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কোনো বস্তু যদি এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার আধান কত হয়ে যাবে? মাইনাস এন ই। এনটা কি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 5টা 6টা 10টা 2টো 4টা 100টা 1 লক্ষ 1 কোটি যত ইচ্ছা হতে পারে। তো ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? মাইনাস এন ই, ইলেকট্রন বর্জন করলে প্লাস এন ই। তো এই দুটোকে একসঙ্গে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। কিন্তু যখন যেটা দরকার, গ্রহণ করলে মাইনাস এন ই ব্যবহার করবো, বর্জন করলে প্লাস এন ই ব্যবহার করবো। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে আধানের মান, এনটা হচ্ছে কত সংখ্যক ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে সেই সংখ্যাটা, আর ই হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তো এখান থেকে কিন্তু আমরা কি বের করতে পারবো? কোনো বস্তু নতুন আধান কত হলো সেটা বের করতে পারবো, কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হলো সেটাও বের করতে পারবো, কারণ ই এর মানটা কিন্তু আমাদের জানা। তো প্রশ্নে তোমাকে কিউ বা এন এর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, আর তোমাকে অন্যটা বের করতে বলবে। বা এখানে এরকমও প্রশ্ন দিতে পারে, তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে 4 × 10⁻⁻19 কুলম, এই আধানটা কি সম্ভব? তখন তুমি কি করবে? এটা তার মানে কিসের মান দেওয়া আছে? এটা তার মানে কিউ এর মান দিয়ে দেওয়া আছে। তো ই এর মান জানো 1.6 × 10⁻⁻19 কুলম। এবার তুমি কি করবে? এনটা বের করবে। এন মানে কি হবে এখানে? কিউ বাই ই। প্লাস বা মাইনাস আমি ধরছি না, সেটা তো প্রশ্নে বলে দেব। এবার তুমি ভাগ করলে কি দেখতে পাচ্ছ? 10⁻19 কেটে যাবে 4/1.6। এটা কি কোনো অখণ্ড সংখ্যা আসবে? না, এটা কি চলে আসবে? এটা একটা ফ্র্যাকশন চলে আসবে, এটা একটা ভগ্নাংশ চলে আসবে। তো যদি এরকম প্রশ্ন দেয় যে এই আধানটা সম্ভব কি সম্ভব না, তখন তুমি কি করবে? তোমাকে আধানের মানটা দেওয়া থাকবে, ইলেকট্রনের আধান তুমি জানো, তোমাকে এন মানে নাম্বারটা বের করতে হবে। সেই নাম্বারটা যদি কোনো পূর্ণ সংখ্যা আসে, যে কোনো অখণ্ড সংখ্যা 1 2 থেকে আরম্ভ করে যে কোনো সংখ্যা, তাহলে বুঝবে যে সেই আধানটা সম্ভব প্রকৃতিতে। আর যদি এন এর মানটা বা ইলেকট্রনের সংখ্যাটা কোনো ভগ্নাংশ চলে আসে, তাহলে বুঝবে সেই আধানের অস্তিত্ব কখনো সম্ভব নয়। তার কারণ কোনো বস্তু, আহিত বস্তুর আধান সবসময় কত হবে? ইলেকট্রনের আধানের সরল গুণিতকই হবে। আশা করি বুঝতে পেরেছ। এটাই হচ্ছে আধানের কোয়ান্টামের মূল কথা। এখান থেকে অনেক রকম নিউমেরিক্যাল ছোট ছোট অঙ্ক দিতে পারে, এই জন্য ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তারপরে 4 নম্বর, অর্থাৎ 4th যে প্রপার্টি আধানের, কনজারভেশন অফ চার্জ বা আধানের সংরক্ষণ। তো আধানের সংরক্ষণের মূল কথা কি? মূল কথাটা আমি এখানে লিখে রেখেছি। তো আধানের সংরক্ষণের মূল কথা হচ্ছে আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। আধান কেবলমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। সেটা আমরা আগের প্রথম ধর্মতে পড়েছিলাম, আধানের স্থানান্তরকরণে। আর 2 নম্বর হচ্ছে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। তো এটাই আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে যে 1 নম্বরটা তো একটা তথ্য যে আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়, কেবলমাত্র ট্রান্সফার করতে পারি। আর 2 নম্বর যে তথ্যটা আছে যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সংস্থা হবে, সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। তো এই জিনিসটা কি বলতে চাইছে, এই জিনিসটা আমরা আলাদা করে বুঝি। তো এই জিনিসটাকে আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। তো ধরে নিলাম যে দুটো বস্তু আছে বা দুটো সংস্থা আছে। ধরে নাও এ আর বি, দুটো বস্তু আছে। এবার এ আর বি কে, এর আধান ধরে নাও -9 কুলম, বি এর আধান ধরে নাও +6 কুলম। এটা আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি। তাহলে এ ও বি এর মোট প্রাথমিক আধান, এ ও বি এর মোট প্রাথমিক আধান কত হবে? এটাকে আমি কিউ ইনিশিয়াল বলছি। কিউ ইনিশিয়াল ইকুয়াল টু কত হবে? -9 + 6 কুলম সমান কত হবে? -3 কুলম। তার মানে কিউ ইনিশিয়াল পেলাম আমরা, বা এ ও বি এর মোট প্রাথমিক আধান পেলাম -3 কুলম। এবার ধরে নাও এই দুটো বস্তুকে একটা তার দিয়ে যুক্ত করে দেওয়া হলো, 2 কুলম চার্জ এ থেকে বিতে চলে গেল। তো যদি 2 কুলম চার্জ এ থেকে বিতে চলে যায়, তো এখন এ বস্তুর আধান কত হবে? এখন এর আধান কত হয়ে যাবে? -9 - 2 সমান কত হয়ে যাবে? -11 কুলম। ওকে। আর বি বস্তুর আধান এখন কত হয়ে যাবে? যেহেতু দুটো ইলেকট্রন ধরলাম এ থেকে বিতে চলে গেল, তো বি এর আধান কত হয়ে যাবে? +6 ছিল, আর দুটো গেলে কত হবে? +8 কুলম। এখন
এ ও বি এর মোট আধান কত হবে। এখন অর্থাৎ এই দুটো ইলেকট্রন ট্রান্সফারের পর এ ও বি এর মোট আধান কত হবে। এ ও বি এর মোট আধান এখন কত হয়ে যাবে, এখন এর আধান কত -11 আর বি এর আধান হচ্ছে +8, তো কত হয়ে যাবে এটা -3 কুলম্ব। এটা কি আমাদের প্রাথমিক আধানের সঙ্গে সমান হলো? অবশ্যই। তাহলে আমরা কি বলতে পারি, অতএব কিউ ফাইনাল ইকুয়াল টু -3 কুলম্ব। তার মানে আমরা কি বলতে পারি যে কিউ ইনিশিয়াল ইকুয়াল টু কিউ ফাইনাল। অর্থাৎ কোনো আহিত বস্তুর প্রথমে আধান যা হবে যদি ইলেকট্রন ট্রান্সফারও হয়ে যায় তার ফলে মোট আধানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটাই এই 2 নম্বরটাতে বলা হয়েছে যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার, অর্থাৎ এই দুটো বস্তুকে যদি আমি একটা সিস্টেম বা একটা সংস্থা হিসেবে কল্পনা করে নিই, তাহলে এদের মধ্যে যদি আধানের রূপান্তর হয় বা বিনিময় হয় তার ফলে কি হবে, আধান রূপান্তরের আগে মোট আধান যত ছিল আধান রূপান্তরের পরও মোট আধান ততই থাকে। যেমন আমরা এখানে দেখলাম দুই ক্ষেত্রে -3 কুলম্ব ছিল, তো এটা মনে রাখবে কিউ ইনিশিয়াল ইকুয়াল টু কিউ ফাইনাল। এই ছোট ছোট কনসেপ্টগুলো তোমাকে এমনি লিখতে দিবে না, কিন্তু নিউমেরিক্যাল করার ক্ষেত্রে বা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে আধানকে আমরা কখনো সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে আমরা রূপান্তর বা স্থানান্তর করতে পারি। আর এরূপ রূপান্তরের ক্ষেত্রেও কিন্তু আধানের মোট আধানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রূপান্তরের আগে মোট আধানের পরিমাণ যা ছিল রূপান্তরের পরেও কিন্তু মোট আধানের পরিমাণ তাই থাকবে। এবার লাস্ট একটা প্রপার্টি আমরা পড়বো, আরো অসংখ্য প্রপার্টি আছে কিন্তু আরগুলো দরকার নেই, তোমরা জানো সাধারণভাবে। এবার 5 নম্বর যে প্রপার্টি, আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্ট প্রপার্টি অফ চার্জ। এর মূল কথা কি, এর মূল কথা হচ্ছে আধান গতি নিরপেক্ষ, অর্থাৎ আধানের মান গতির উপর নির্ভর করে না। তো এটা আমরা কিভাবে বলতে পারি, তো দেখো যদি কোনো বস্তু আমরা ধরে নিই যে এটা একটা বস্তু, এর মধ্যে কি কি থাকবে, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন আমরা জানি নেগেটিভ, প্রোটন আমরা জানি পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে নিস্তড়িত। তার মানে কোনো বস্তুর মধ্যে 2 প্রকার আধান থাকতে পারে, পজিটিভ আর নেগেটিভ। এবার এরা কিভাবে থাকে এটাও আমরা জানি। প্রোটন বা পজিটিভ আধান কিভাবে থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ হয়ে থাকে। আর ইলেকট্রন কিভাবে থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন পথে বা বিভিন্ন কক্ষতে ঘুরতে থাকে, তোমরা সকলেই জানো এটা। এবার একটা কথা ভাবো, প্রোটন যেহেতু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ হয়ে আছে, কি বললাম, প্রোটন যেহেতু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ হয়ে আছে, তো আমরা কি বলতে পারবো যে প্রোটন প্রায় স্থির আছে বা প্রোটনের কোনো গতি নেই, এরকম বলতে পারবো কি? হ্যাঁ, আমরা বলতে পারবো যে প্রোটন প্রায় স্থির আছে, অর্থাৎ প্রোটনের অলমোস্ট কোনো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু ইলেকট্রন কিন্তু অনবরত ঘুরে চলেছে, অর্থাৎ ইলেকট্রনকে আমরা কি বলতে পারবো, গতিশীল। তো আমরা এখানে 2 প্রকার আধান সম্বন্ধে দেখলাম, প্রোটন আর ইলেকট্রন। প্রোটন কোথায় আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রায় স্থির অবস্থায় আছে, কারণ নিউক্লিয় বল দ্বারা সে যেহেতু আবদ্ধ হয়ে আছে, আমরা ধরে নিচ্ছি যে প্রোটনের কোনো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু অন্যদিকে ইলেকট্রন দেখলাম আবার নিউক্লিয়াসের চারদিকে গতিশীল অবস্থায় আছে। এবার আমরা যদি আধান দেখি, প্রোটনের আধান কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব প্লাস, আর ইলেকট্রনের আধান কত, সেম 1.6 × 10⁻⁻19 কুলম্ব, কিন্তু নেগেটিভ। তার ফলে আমরা দেখছি যে প্রোটন আর ইলেকট্রনের আধানের মানটা কিন্তু সমান, দুটোই কিন্তু কি হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব করে, কিন্তু প্রোটনটা স্থির আছে আর ইলেকট্রনটা গতিশীল আছে। কিন্তু যেহেতু দুটো আধানের মান সমান, তারপরে আমরা কি বলতে পারি যে আধান দুটোর মান সমান, একটা স্থির একটা গতিশীল আছে। তার মানে যদি আধান স্থির থাকে বা গতিশীল থাকে, এদের আধানের মানের কোনো পরিবর্তন হচ্ছে কি, হচ্ছে না। প্রোটনের আধান আর ইলেকট্রন আধান সেম আছে, তাই আমরা বলতে পারি যে আধান কিন্তু গতির উপর নির্ভর করে না। কোনো আধান স্থির থাকুক বা গতিশীল থাকুক, অর্থাৎ ইলেকট্রন বা প্রোটন 2 রকম আধান স্থির থাকুক বা গতিশীল থাকুক, এরা কিন্তু গতির উপর নির্ভর করবে না। অর্থাৎ আধান গতি নিরপেক্ষ বা আধানের মান কিন্তু গতির উপর নির্ভর করে না। আধান স্থির বা গতিশীল যাই থাকুক না কেন, আধানের মান কিন্তু একই থাকবে। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপরে আমরা চার্জিং বিভিন্ন মেথডগুলো সম্বন্ধে আলোচনা করব।